আজকে আমরা ক্লাস 10-এর পাঠ্যক্রমের অন্তর্গত সিন্ধু তীরে কবিতাটির যে পরবর্তী অংশটা পড়ব, কারণ প্রথম অংশটা আমাদের আগের দিনে ক্লাসে পড়া হয়ে গেছে। পেজ নাম্বার দেখে নাও। আজকে যেখান থেকে আমরা আরম্ভ করব, পেজ নাম্বার 109, 109 পৃষ্ঠা। আমরা যেটা দেখেছিলাম যে সামুদ্রিক বিপর্যয়ে চিতোরের রানী পদ্মাবতী তার 4 প্রধানা সখী সহ একটা ভাঙা ভেলায় করে অচৈতন্য অবস্থায় ভাসতে ভাসতে সমুদ্র বেষ্টিত এক দ্বীপভূমিতে এসে হাজির হয়েছিলেন, যেখানে সমুদ্র রাজকন্যা পদ্মা বাস করেন। এবার এই অসামান্য রূপবতী কন্যাটির পরিচয় পদ্মা জানতেন না, কিন্তু তার রূপে বিমোহিত হয়ে বিস্মিত হয়ে পদ্মা অনুমান করছেন যে এ কোনো সাধারণ নারী হতেই পারেন না। ইনি হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে যাওয়া কোনো বিদ্যাধরী, যিনি অচৈতন্য অবস্থায় এসে মর্তভূমিতে পতিত হয়েছেন। এরপর থেকে আমরা দেখব, বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। তাহলে এইখান থেকে এই অংশটার মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বেকত কথাটার অর্থ হলো ব্যক্ত বা প্রকাশিত। ব্যক্ত বা প্রকাশিত। তেন সবসন সাক্ষী মানে তার পরিধেয় বস্ত্রের সাক্ষ্যে। তার পরিধেয় বস্ত্রের সাক্ষ্যে। বেথানিত মানে হচ্ছে বিস্রস্ত, অর্থাৎ যেটা স্বস্থানে নেই। নাও কথাটার অর্থ হচ্ছে নৌকা, আর যেটা ভীষণ ভীষণভাবে পরীক্ষায় আসে, বাও কথাটার অর্থ সেটা কিন্তু বাতাস। বাও মানে কিন্তু ঝড় নয়, অপশানে দেওয়া হয় যে ঝড় না বাতাস, এবং ছেলেমেয়েরা ভীষণভাবে ভুল করে, এটাকে ঝড় লিখে ফেলে, এটা ঝড় নয় বাতাস। তাহলে বিষয়টা যেটা হচ্ছে, এই যে পঞ্চকন্যা তারা এই ভেলায় অচেতন অবস্থায় পড়ে আছে, 4টি কন্যার মাঝখানে যে কন্যাটি, তার অপরূপ রূপ সৌন্দর্য দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা বিমোহিতা হচ্ছেন, এবং তিনি কি দেখছেন যে সেই মেয়েটির চোখ ঠেলে বেরিয়ে আসছে, এবং তার পরনের বসন এলোমেলো এবং কেশও অসংবৃত। এই সমস্ত কিছু দেখে পদ্মা অনুমান করছেন যে সমুদ্রের প্রবল বাতাস তাদের নৌকা ভেঙে দিয়েছে, এবং এই সমুদ্রের দ্বারাই তারা এত দুঃখ কষ্ট পেয়েছে, অর্থাৎ সামুদ্রিক বিপর্যয়ই তাদের এত দুঃখ কষ্টের কারণ। বিশেষ করে এই মেয়েটির, যে মেয়েটিকে নিয়ে পদ্মা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছেন। সেই মেয়েটি কেমন? সেই মেয়েটির রূপ সৌন্দর্যের পরিচয় এর আগেও একবার দেওয়া হয়েছিল, রূপে অতি রম্ভাজিনী, অর্থাৎ তার রূপ লাবণ্যের শোভা এমনই যে স্বর্গের অপ্সরা রম্ভার রূপও তার কাছে হার মানে। এখন আবার কি বলা হচ্ছে, চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। পতলি মানে হচ্ছে পুতুল, অর্থটা খুব চাওয়া হয়। পতলি মানে পুতুল, সোমা মানে হচ্ছে সমান, অর্থাৎ পটের ছবির মতো সুন্দরী এই যে কন্যাটির সামান্য কিছু শ্বাস তখনও অবশিষ্ট আছে, মানে মেয়েটি এখনো জীবিত আছে। এবার রাজকন্যা পদ্মা তিনি কিন্তু একেবারেই স্বার্থপর নন। তিনি হতে পারে রাজকন্যা, কিন্তু তিনি পরদুঃখ
কাতরা, পরার্থপর। সেই পরদুঃখ কাতরা পরার্থপর পদ্মার মনে এই অচেনা অজানা কন্যাটির প্রতি অত্যন্ত স্নেহের উদ্রেক হলো এবং তিনি বিধি অর্থাৎ বিধাতার কাছে প্রার্থনা করলেন যে বিধাতা যেন পদ্মাকে নিরাশ না করেন। পদ্মার প্রার্থনাটা কি? পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। অর্থাৎ পদ্মা বিধাতার কাছে কি চাইছেন? তিনি চাইছেন যে তার পিতার পুণ্য ফলে এবং পদ্মার ভাগ্য বলে এই মেয়েটির জীবন ফিরে আসুক। আমরা ছোট্ট ছোট্ট অর্থগুলো একটু করে নিই। মোহর, মোহর মানে হচ্ছে মোর বা আমার, অর্থাৎ এখানে পদ্মা নিজেকে বোঝাচ্ছেন। বাহুরক কথাটার অর্থ হচ্ছে ফিরে আসুক। এবার চিকিৎসিমু মানে হচ্ছে চিকিৎসা করব। কার কাছে তিনি কৃপা প্রার্থনা করছেন? নিরঞ্জন অর্থাৎ ঈশ্বর, ইষ্ট দেবতা, পদ্মার ইষ্ট দেবতা। দুঃখিনী বলতে কিন্তু একটু খেয়াল করো, দুঃখিনী বলতে এখানে পদ্মাকে বোঝানো হচ্ছে, পদ্মাবতীকে নয়। ব্যাপারটা কিরকম আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে বিধাতা অর্থাৎ ঈশ্বরের কাছে সমুদ্র রাজকন্যা পদ্মা তিনি বলছেন যে আমাকে তুমি নিরাশ করো না, আমার পিতার পুণ্য ফলে এবং আমার ভাগ্য বলে এই মেয়েটির অর্থাৎ এই যে অচেতনা অপরূপ রূপসী এই কন্যার জীবন ফিরে আসুক। আমি প্রাণপণে এর চিকিৎসা করব। শুধু তুমি এই দুঃখিনীর কথা একবার খেয়াল রেখো। এই দুঃখিনী বলতে পদ্মা বোঝাচ্ছেন নিজেকে, অর্থাৎ চিতরের রানী পদ্মাবতীকে তো সে চেনে না, কিন্তু এই মেয়েটিকে দেখে, তার রূপ সৌন্দর্য দেখে সে এতটাই বিমোহিতা হয়েছে এবং তার দুঃখ কষ্ট তার প্রাণে এতটাই বেজেছে যে সেই দুঃখিনীর সঙ্গে সে নিজেকে সমতুল্য মনে করছে। সে নিজেকে বলছে যে এই দুঃখিনী অর্থাৎ এই দুঃখিনী পদ্মার কথা মনে রেখে হে নিরঞ্জন তুমি কৃপা করো আমাকে, যেন এই মেয়েটির প্রাণ আমি ফিরিয়ে আনতে পারি। বলেই পদ্মা এবার কি করছেন? সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নি জালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তাহলে ঈশ্বরের কাছে প্রথমেই পদ্মা তার কৃপা প্রার্থনা করে নিলেন যে যেন তার দয়া থেকে রাজকন্যা পদ্মা বঞ্চিত না হন, এবং তারপরেই তিনি তার সখীদেরকে ডেকে আজ্ঞা দিচ্ছেন যে তারা যেন এই 5 জনকে উদ্যানে নিয়ে যায়, সেই প্রমোদ উদ্যান, রাজকন্যা পদ্মার সেই প্রমোদ উদ্যান, সেখানে যেন এই পঞ্চকন্যাকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যেন বসনাবৃত করা হয়। কারণ তাদের বসন অসংবৃত হয়ে গেছে, জলে ভিজে গেছে, সেজন্য যাদেরকে সুন্দর পরিষ্কার নতুন বস্ত্রে আচ্ছাদিত করা হয়। তারপরে কি করা হলো? তারপরে আগুন জ্বালা হলো এবং ছ্যাঁকা, এই যে ছেঁকে গাও মানে গরম তাপের সেঁক দেওয়া হচ্ছে, তাদের মাথায় গায়ে হাতে পায়ে তাপের সেঁক দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই চলছে তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। মহৌষধি চলে এসো। মহৌষধি অর্থাৎ ভেষজ গুণ সম্পন্ন যে ওষুধ, ভেষজ গুণসম্পন্ন ওষুধ। একটু আমি রেফারেন্সের জন্য আগের পাতায় যাব। খেয়াল আছে এই জায়গাটা?
নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সুলক্ষণে দেখো আমি দিয়েছিলাম ঔষধি গুণান্বিত, সু উৎপাদনশীল, অর্থাৎ এমনই বৃক্ষ সেখানে আছে যে বৃক্ষগুলো ঔষধি গুণান্বিত। তাহলে এখন সেই বৃক্ষগুলো কাজে লাগছে। তাহলে কি করা হলো? সখীদের আজ্ঞা দিলেন রাজকন্যা পদ্মা, পঞ্চকন্যাকে উদ্যানে নিয়ে গিয়ে তাদের বসনাবৃত করা হলো। আগুন জেলে তাদের গায়ে হাতে পায়ে মাথায় সেই আগুনের তাপ দেওয়া হতে লাগলো। সেই সঙ্গেই চলল তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। এইটাকেই পদ্মা বলছিলেন চিকিৎসিমু প্রাণপণ, অর্থাৎ প্রাণপণে আমি এদের চিকিৎসা করব। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন। এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে না এমন তো হতেই পারে না। দণ্ডচারী, এখানে আমি একটু রেফারেন্স দিয়ে রাখি, সেটা হচ্ছে এক দণ্ড মানে হলো 24 মিনিট। তাহলে 4 দণ্ড মানে কত সেটা তোমরা আমাকে একটু জানিও কেমন। কারণ কবি এখানে বলছেন যে 4 দণ্ড ধরে এই রকম ভাবে, অর্থাৎ এই যে আগুনের তাপ দেওয়া, তন্ত্রমন্ত্র মহৌষধির প্রয়োগ করা, সমানে 4 দণ্ড ধরে এই রকম ভাবে বহু যত্নে সেবা করবার পর, চিকিৎসা ইত্যাদি করবার পর পঞ্চকন্যা তারা চেতনা ফিরে পেল। এই লাইনটা থেকে যে কোয়েশ্চেনটা আসে আমরা আলোচনা করব একটু বাদেই। পঞ্চকন্যা কারা এবং তারা কিভাবে চেতনা ফিরে পেলেন? পঞ্চকন্যা বুঝতেই পারছো, প্রথম নামটাই আসবে চিতোরের রানী পদ্মাবতী এবং তার 4 প্রধানা সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুর্নলা। এরা চেতনা ফিরে পেলেন। আর কি করে ফিরে পেলেন সেটা তোমার পুরো এই জায়গাটা থেকে শুরু করে এই অংশটা পর্যন্ত আসছে। কেমন? ক্লিয়ার? এবারে যেটা বলা হচ্ছে, শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এই জায়গাটাকে আমি পুরো এরকম থার্ড ব্র্যাকেট করে দিলাম। থার্ড ব্র্যাকেট করে দিয়ে এইখানটাতে আমি লিখে দিলাম ভণিতা। ভণিতা কাকে বলা হয়? সেটা হচ্ছে মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে আত্মপরিচয় দান করতেন তাকেই বলা হয় ভণিতা। মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে আত্মপরিচয় দান করতেন তাকে বলে ভণিতা। এবার তাহলে এই অংশটুকুর মধ্যে এই যে 3টে পদ, এই 3টে পদের মধ্যে সৈয়দ আলাওল কি বলছেন? তিনি বলছেন যে আরাকান রাজ থদমিন্তারের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তুচ্ছ প্রতিভার অধিকারী সৈয়দ আলাওল এই কাব্যটি সুরচিত করলেন। তাহলে এই যে কবি তার নামটা, তার পরিচয়টা দিয়ে দিলেন, এটাই হচ্ছে আত্মপরিচয়। এবং মধ্যযুগের কবিরা যে অংশে, কাব্যের যে অংশে এই আত্মপরিচয় দিতেন তাকেই বলা হয় ভণিতা। ফলে আমরা অনায়াসে এটাকে বলতে পারি ভণিতা অংশ, ঠিক যতটা আমি এখানে থার্ড ব্র্যাকেট করে দিয়েছি। হয়ে গেল আমাদের বোঝা শেষ। খেয়াল রাখতে হবে যে এই পুরোটা যেটা আমরা পড়লাম সেটা কিন্তু কোনো একটা কবিতা নয়, এটা একটা কাব্যের অংশ।
ফলে আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে নামক কাব্যাংশে, কবিতায় লিখব না। ঠিক আছে, বোঝা গেল সবার? এবার তাহলে আমি চট করে চলে যাব একটু কোয়েশ্চেন আনসার, এবং তার আগে কি ফ্যাক্টরস যেগুলো আছে। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা এটা বুঝতেই পারছো, এই যে 1 2 3 বা এই যে শেষে 1 2 3, এইটাকে বলা হয় ত্রিপদী ছন্দ। তাহলে আমি এখানে করে দিচ্ছি যে এই কাব্যটি ত্রিপদী ছন্দে রচিত। খেয়াল করবে সবাই, আগেকার দিনে প্রধানত দুটো ছন্দই ব্যবহার করা হতো। একটা হচ্ছে পয়ার ছন্দ, যেটা পাঁচালীর ছন্দ, আর একটা হচ্ছে ত্রিপদী ছন্দ, অর্থাৎ 3টে করে লাইনে মিল। এই যে দেখো, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, এই চেতনের সঙ্গে মিল হচ্ছে এই সুরচন। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। এই যে 3টে করে পদে যে মিল, এইটাকেই আমরা বলি ত্রিপদী ছন্দ। তাহলে অনায়াসে আমরা বলতে পারি যে সিন্ধু তীরে তথা সম্পূর্ণ পদ্মাবতী বলে যে কাব্যটি, সেটি ত্রিপদী ছন্দে রচিত। এবারে এসো আমাদের কি ফ্যাক্টরস যেগুলো। কি ফ্যাক্টরসের মধ্যে দেখে নাও, সিন্ধু তীরে যেগুলো আমরা খেয়াল রাখব, পদ্মাবতী তিনি হচ্ছেন চিতরের রানী, পদ্মা হচ্ছেন সমুদ্র রাজকন্যা, পদ্মাবতীর 4 সখী, আমি পড়াবার সময় বলেইছিলাম সখীদের নাম আমি দিয়ে দেব, দিয়েও দিয়েছি, চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া আর বিধুর্নলা। এবার সমুদ্র রাজকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য, এটা কোয়েশ্চেনে খুব আসে, যে তার ভূমিকাটা যেটুকু আমরা পেয়েছি, যে কাব্যাংশটুকু আমরা পেয়েছি, খুব অল্পই তার সম্পর্কে আমরা জানতে পারছি, কিন্তু তার আচার আচরণ, তার হাব ভাব, তার কথাবার্তা ইত্যাদি থেকে আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্য কি পাচ্ছি। তিনি প্রকৃতি প্রেমী, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট হবে, কারণ ওই যে সমুদ্র বেষ্টিত যে দ্বীপভূমি, তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই কিন্তু তিনি সেখানে পর্বতের পাশে একটা প্রমোদ উদ্যান বানিয়েছেন, এবং সেই প্রমোদ উদ্যানের মাঝখানে স্বর্ণ রত্নাদি খচিত প্রাসাদে তিনি সব সময় থাকেন। সৌন্দর্য পিয়াসী, অর্থাৎ শুধু যে প্রকৃতিকে ভালোবাসেন তাই নয়, সেই প্রকৃতির সৌন্দর্যে তিনি মুগ্ধ। দ্বিতীয়ত হচ্ছে দেখো কৌতূহলী, অর্থাৎ ওই যে সমুদ্রের তীরে কার ভাঙা ভেলা ভেসে এসেছে, এই বিষয়ে কিন্তু তার মনে কৌতূহল জাগ্রত হয়েছে, এবং কৌতূহলটা জাগ্রত হয়েছিল বলেই কিন্তু আজকে পঞ্চকন্যা তারা চেতনা ফিরে পেলেন। যদি রাজকন্যা পদ্মা দেখেও তার বন্ধুদের সঙ্গে তিনি হাসতে খেলতে নিজের উদ্যানে চলে যেতেন, তাহলে কিন্তু এই পঞ্চকন্যার প্রাণ ফিরে আসতো না। নেক্সট পয়েন্ট যেটা আমাদের অতি অবশ্যই, একটু আগেই আমরা আলোচনা করেছি, পরদুঃখ কাতরা আর পরার্থপর, অর্থাৎ যে কন্যাকে রাজকন্যা পদ্মা কোনোদিন দেখেননি, চেনেন না, জানেন না তার সম্পর্কে, তাকে দেখে তিনি মুগ্ধ হচ্ছেন, তার সৌন্দর্যে বিস্মিত হচ্ছেন যে এই মেয়েটি নিশ্চয়ই কোনো সাধারণ মেয়ে নয়, এবং এই মেয়েটির যে কষ্ট, এর যে বসন এলোমেলো হয়ে গেছে, কেশ অসংবৃত হয়ে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, এ খুব কষ্ট পেয়েছে। ফলে এর কষ্ট দুঃখ করবার জন্য রাজকন্যা পদ্মা উদ্যোগী হচ্ছেন, বিধাতার কাছে প্রার্থনা করছেন যেন কৃপা করেন তাকে, যেন এই মেয়েটির প্রাণ ফিরিয়ে দেন। ফলে আমরা বলতেই পারি যে তিনি পরদুঃখে কাতর হয়ে পড়েন, তিনি স্বার্থপর নন, বরং পরার্থপর এবং সেবা পরায়ণা। রাজকন্যা পদ্মা কি বলেছেন,
চিকিৎসিমু প্রাণপণ, অর্থাৎ আমি আমার প্রাণপণ, আমার সাধ্যকে অতিক্রম করে গিয়ে আমি এর চিকিৎসা করব, যাতে এর প্রাণ ফিরে আসে। আর একটা পয়েন্ট হচ্ছে উদারমনা। একে তো এই অচেনা অজানা মেয়েটির জন্য এতটা যে করছেন পদ্মা, রাজকন্যা হয়ে তার মধ্যে যে কোনো রকম অহংকার বা দম্ভ নেই, সেটাই তার উদার মনের পরিচয়। আরও একটা দিক থেকে উদার মনের পরিচয় হচ্ছে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সৌন্দর্যের স্বীকৃতি প্রদান করা। এটার জন্য কিন্তু যথেষ্ট মনের উদারতার দরকার হয়। ফলে এইগুলো হয়ে যাচ্ছে আমাদের রাজকন্যা পদ্মার চারিত্রিক বৈশিষ্ট্য। এবারে চলে এসো আমরা একটু স্যাম্পল কোয়েশ্চেন্সে যাই। আমি এমন কোয়েশ্চেন্সই তোমাদের জন্য সেট করেছি যেগুলো পরীক্ষাতে আসবেই, এবং এছাড়াও অন্য কোয়েশ্চেন ডেফিনেটলি আসতে পারে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসবেই। সেই জন্যেই আমার ক্লাসগুলো একটু ভালো করে ফলো করো, যে কিভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি এবং কিভাবে আমরা আনসারগুলো খুঁজে পেতে পারি। যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা এমসিকিউ এর, সিন্ধু তীরে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা খুব সহজ আনসার, কারণ এখানে মূল গ্রন্থের নামটা চাওয়া হয়েছে। সবাইকে বলে রাখি যে এমসিকিউ এর আনসার করবার একটাই টেকনিক, সেখানে তুমি ফুল সেন্টেন্স কপি করতে যাবে না কখনো, শুধু শুধু সময় নষ্ট এবং যেটা নিয়মও নয়। সেই জন্য কি করবে, উত্তর বলে লিখবে, রাইট অপশান নাম্বার এবং অপশান, এখানেই শেষ। যেমন এখানে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, অপশান গটা হচ্ছে আমার সঠিক উত্তর, তাহলে গ পদ্মাবতী। নেক্সট নাম্বার 2, অনুমান করে নিজ চিতে, কে অনুমান করে? চট করে আমরা একটু বইটা দেখে নেব। বইয়ের এই জায়গাটা দেখো, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালা কথাটার অর্থ হচ্ছে মেয়ে, এখানে কোন মেয়েকে বোঝানো হচ্ছে? রাজকন্যা পদ্মাকে। তারপরেই আসছে অনুমান করে নিজ চিতে, তাহলে কে অনুমান করছে? সমুদ্র রাজকন্যা পদ্মা। এইরকমভাবে বইটা খুঁটিয়ে পড়লে তবেই তুমি একদম ঝটপট এমসিকিউ এর আনসার করতে পারবে। আর এমসিকিউ এসএকিউ তোমার ফুল মার্কস তোলবার একদম সলিড জায়গা। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে, দেখো অপশান নাম্বার ঘতে রয়েছে পদ্মা, তাহলে ঘ পদ্মা। এবারে 3 নম্বরে যাচ্ছি, পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? সমুদ্রের কাছে, নিরঞ্জনের কাছে, শিবের কাছে, ব্রহ্মার কাছে। এইটা একটু গুলিয়ে যায় ছেলে মেয়েদের। মধ্যযুগের যেহেতু একজন বিশেষ কবির কাব্য এটা, সেই জন্য তিনি যে ইষ্ট দেবতার কথা এখানে বলেছেন, রাজকন্যা পদ্মার যিনি ইষ্ট দেবতা নিরঞ্জন, তার কথাই কিন্তু এখানে আমাকে আনতে হবে। আশা করি সবাই এই জায়গাটা দেখেছো যে কৃপা করো নিরঞ্জন, কেমন? তাহলে এখানে আমি উত্তর পেয়ে যাচ্ছি, যেটা সেটা হলো খ, অপশন খ, নিরঞ্জনের কাছে। এবারে পরের এমসিকিউ, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। বলা হচ্ছে মাঞ্জস শব্দের অর্থ, পড়াতে পড়াতে আমি বারবার বলেছি যে এটা আসে না এমন হয় না। অপশান কি কি রয়েছে? ভেলা, জাহাজ, নৌকা, মাঝি। মাঞ্জস কথাটার একটা অর্থ যেমন মানদাস, তেমনি আরেকটা অর্থ হচ্ছে ভেলা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান ক, ভেলা। এবার 5 নম্বর,
কবি সৈয়দ আলাওলের লেখা বইটি হলো পদুমাবত, তোহফা, পত্রপুট, চণ্ডীমঙ্গল। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? এটা কবি পরিচিতি অংশ থেকে নেওয়া হয়েছে। এই যে তোমাদের কবি পরিচিতি অংশটা, সেখানেই কিন্তু এখানে দেওয়া রয়েছে যে তার লেখা বইয়ের নাম তোহফা। পদুমাবত কিন্তু নয়, কারণ পদুমাবত আরেকজনের লেখা, যিনি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি। সুতরাং এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান খ, তোহফা। এই জন্যই বারবার বলেছি যে কবি পরিচিতি অংশটাকেও কিন্তু হেলা ফেলা করবে না, পড়ে যাবে। এরপরে আমরা যেটা দেখব, কম বেশি 20 শব্দে উত্তর দাও, অর্থাৎ এসএকিউ যেগুলো, সেখানে যেটা আমাদের ইনস্ট্রাকশনই থাকে, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, যে খুব প্রয়োজন যদি না হয় তাহলে কিন্তু উৎস উল্লেখ করতে হয় না। কিন্তু এখানে আমরা দেখব যে কিছু কিছু কোয়েশ্চেন আমরা এমন পাবো যেখানে কিন্তু আমাদের উৎস উল্লেখ করতে হবে। সেখানে হয়তো কবির নাম দরকার নেই, কিন্তু একটু কাব্যাংশটার নাম দিলে ভালো। প্রথম কোয়েশ্চেনটাতে আমি আসছি, তার পাশে রচিল উদ্যান। কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল? আনসার কীরকমভাবে দেওয়া হয়েছে, কারণ খেয়াল রাখতে হবে যে আমার শব্দ সংখ্যা 20 এবং সেটা 10% শিথিলযোগ্য, অর্থাৎ ম্যাক্সিমাম আমি 22 থেকে 23টা পর্যন্ত শব্দ খরচা করতে পারি, যার মধ্যে আমার ফুল অফ ইনফরমেশন যেন থাকে। সিন্ধু তীরে কাব্যাংশে, দেখো আমি কিন্তু এখানে কবির নাম দিইনি, সিন্ধু তীরে আর কাব্যাংশ কথাটা উল্লেখ করে দিয়েছি। সিন্ধু তীরে কাব্যাংশে দেখা যায় সমুদ্র বেষ্টিত দ্বীপভূমির উপরের দিকে ফুল ফলের প্রাচুর্যময় এক পর্বত ছিল, তারই পাশে সমুদ্র রাজকন্যা পদ্মা তার প্রমোদ উদ্যান রচনা করিয়েছিলেন। তাহলে আমরা সমুদ্র বেষ্টিত দ্বীপভূমি পাচ্ছি, তার ওপরের দিকে যে ফুল ফলের প্রাচুর্যময় পর্বত, তারই পাশে যে প্রমোদ উদ্যান তৈরি করা হয়েছিল সেটা বলে দেওয়া হলো। নেক্সট নাম্বার 2, এখানে স্টার সার্কেল করে দিচ্ছি আমি, কারণ এটা ভীষণভাবে আসে। কন্যারে ফেলিল যথা, কোন কন্যাকে কোথায় ফেলা হয়েছিল? ভীষণভাবে এটা আসে। এখানেও তাই সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে দেখা যায় সামুদ্রিক বিপর্যয়ে চিতোরের রানী পদ্মাবতী ভাঙা মান্দাসে সমুদ্র বেষ্টিত এক দ্বীপ ভূমিতে এসে পড়েছিলেন। তাহলে কোন কন্যা? চিতোরের রানী পদ্মাবতী। আর কোথায় ফেলা হয়েছিল? না সমুদ্র বেষ্টিত এক দ্বীপভূমিতে। হয়ে গেল দুটো পার্টের আনসার কমপ্লিট। এবার চলে এসো নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে? অতি মনোহর দেশ। দেশটির বৈশিষ্ট্য কি? দেশটার বৈশিষ্ট্য কিন্তু দুটো, এক তার প্রাকৃতিক শোভা, আর 2 সেখানকার অধিবাসীদের যে সৎ আচার আচরণ, তাদের যে ধার্মিকতা, সেইগুলো। এবার তোমরা বলতেই পারো যে এতগুলো কথা আমরা 20-22 শব্দে কিভাবে লিখব? সেই জন্যই টেকনিকটা একটু দেখে নাও। সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে উল্লিখিত মনোহর দেশটি হল সমুদ্র বেষ্টিত এক দ্বীপভূমি, ফুল ফলের গাছে পরিপূর্ণ তার মনোরম শোভা, অধিবাসীরাও সৎ ধার্মিক সদাচারী। এই যে সৎ ধার্মিক সদাচারী আমি হাইফেন দিয়ে অ্যাড করে দিয়েছি, মানে এটা ওয়ান ওয়ার্ড হয়ে গেছে। ফুল ফল হাইফেন দিয়ে অ্যাড করে দিয়েছি, মানে এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড হয়ে গেছে। এই রকম ভাবেই কিন্তু আমাকে শব্দ সংখ্যা কমাতে হবে। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4, যেটা কোয়েশ্চেন নাম্বার 4টাকেও আমি স্টার সার্কেল এখানে বসিয়ে দিলাম, কারণ এই কোয়েশ্চেনটা খুব আসে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা কোথায় থাকেন? দুটো পার্টে কোয়েশ্চেনটা চাওয়া হয়েছে। আনসার কীরকম আসছে? সিন্ধু তীরে কাব্যাংশে, তাহলে যেখানে যেখানে কবির নাম দরকার নেই
বাদ দিয়ে দিচ্ছি আমি, কারণ আমার অন্য কিছু ইনফরমেশনে শব্দটা খরচা করতে হবে। সিন্ধু তীরে কাব্যাংশে দেখা যায় সমুদ্র বেষ্টিত দ্বীপভূমিতে উপরের দিকে অবস্থিত পর্বতের পাশে নির্মিত প্রমোদ উদ্যানের মাঝে স্বর্ণরত্নাদি খচিত প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা থাকেন। তাহলে কোন কন্যা? সমুদ্র রাজকন্যা পদ্মা। কোথায় থাকেন? সমুদ্র বেষ্টিত দ্বীপভূমি, তার ওপরের দিকে পর্বত, পর্বতের পাশে প্রমোদ উদ্যান, প্রমোদ উদ্যানের মাঝখানে স্বর্ণরত্ন খচিত প্রাসাদ। এই 4টে পয়েন্ট কিন্তু আমাকে কভার করতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন, পঞ্চকন্যা পাইলা চেতন, এটাও স্টার সার্কেল বসে যাবে। ভীষণভাবে আসে না এমনটা নয়। পঞ্চকন্যা কারা? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে উল্লিখিত পঞ্চকন্যা প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন চিতোরের রানী পদ্মাবতী। তারপরে আসবে তার 4 প্রধানা সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া আর বিধুর্নলা। ব্যাস, একদম, এর থেকে বেশি কিন্তু আর একটা ওয়ার্ডও খরচা করবে না, কারণ তোমার দরকার নেই। এবারে চলে এসো কম বেশি 60 শব্দে উত্তর, অর্থাৎ যেগুলো এক একটা 3 মার্কস থাকে। এবার এই 3 মার্কস অনওয়ার্ডস কোয়েশ্চেনে তোমাকে কিন্তু উৎসটা অবশ্যই আনতে হবে। বিস্মিত হইল বালা, বালাটি কে? আমরা একটু আগেই পড়েছি বালা মানে মেয়ে, এখানে বালা বলতে সমুদ্র রাজকন্যা পদ্মার কথা বোঝানো হয়েছে। তার বিস্ময়ের কারণ কি? ওই যে সে দেখছে কৌতূহলী হয়ে যে একটা ভেলা ভেসে এসেছে, সেই ভেলায় 4 জন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন, এবং মাঝখানের যে মেয়েটি, তার যে অসাধারণ রূপলাবণ্য, সেটা দেখেই রাজকন্যা পদ্মা বিস্মিত হচ্ছেন। তোমাদের সুবিধের জন্য আমি জাস্ট একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। পেয়ে গেছো? এরকম ভাবে আমি আনসার বলবার সময় আলাদা করে আর উৎস বলছি না, সেটা তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে। 1 নম্বর কোয়েশ্চেন ডান। কোয়েশ্চেন নাম্বার 2, সেম কোয়েশ্চেনই এনেছি। পঞ্চকন্যা পাইলা চেতন, এটা ইউজুয়ালি 2টো পার্টে আসে। পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। এবার এই পঞ্চকন্যা কারা সেটা তো আমরা ইতিমধ্যে করে এসেছি এই জায়গাটার মধ্যে। এবার কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, এই যে রাজকন্যা পদ্মা বিধাতার কাছে কৃপা প্রার্থনা করছেন, তার পিতার পুণ্য ফল এবং নিজের ভাগ্য বল ইত্যাদির জোরে বিধাতা যেন তাকে দয়া করেন, সেইগুলো সখীদেরকে আজ্ঞা দিচ্ছেন উদ্যানে নিয়ে গিয়ে 5টি মেয়েকে বসনাবৃত করবার, এবং আগুন জ্বেলে তাদের গায়ে হাতে পায়ে মাথায় সেঁক দেওয়া হচ্ছে। তন্ত্রমন্ত্র মহৌষধির প্রয়োগ চলছে। 4 দণ্ড ধরে অবিরাম এইরকম সেবা যত্ন চিকিৎসার ফলেই পঞ্চকন্যা চেতনা ফিরে পাচ্ছেন। ঠিক যে অ্যাঙ্গেল থেকে বললাম, একটা অ্যাঙ্গেলও যেন মিস না হয়। কেমন? 3 নম্বর হচ্ছে অতি মনোহর দেশ। কোনটিকে কেন মনোহর দেশ বলা হয়েছে? কোনটিকে মানে হচ্ছে সমুদ্র বেষ্টিত দ্বীপভূমি, যেখানে চিতোরের রানী পদ্মাবতী ভাঙা মান্দাসে তার 4 সখী সহ অচৈতন্য অবস্থায় এসে পড়েছিলেন, সেই জায়গাটাকে বলা হচ্ছে। এবার কেন মনোহর দেশ? প্রাকৃতিক শোভা প্লাস সেখানকার অধিবাসীদের যে চারিত্রিক গুণাবলী, সবটা আনবে তুমি। 4 নম্বর কোয়েশ্চেনে কি আসছে? সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান বলতে কি বোঝায়? অর্থ চাওয়া হয়েছে। দিব্যস্থান বলতে বোঝায় স্বর্গীয়, মনোরম, উৎকৃষ্ট কোনো স্থান। হয়ে গেল অর্থ। এবার দিব্যস্থানটির বর্ণনা দাও। এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা কিন্তু সেম, একই রকমভাবে আসবে। জায়গাটার স্থানিক সৌন্দর্য, প্রাকৃতিক শোভা এবং সেখানকার অধিবাসীদের বৈশিষ্ট্য, এই কয়েকটা আমি
স্যাম্পল হিসেবে তোমাদের 3 মার্কসের জন্য দিয়ে দিলাম। এগুলো তো অতি অবশ্যই তৈরি করবে, কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে জানাবে। আর যদি কোনো এমন কোয়েশ্চেন পাও যেগুলোর আনসার হয়তো বুঝতে পারছো না, সেটাও আমাকে জানিও। এবারে এসো 5 মার্কসের কোয়েশ্চেন্সে, কম বেশি 150 শব্দের যেগুলোর উত্তর। এখানেও কিন্তু উৎস লেখাটা ম্যান্ডেটারি। দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরী বলতে কি বোঝানো হয়েছে? একটু আগে আমরা আলোচনা করলাম যে দিব্যপুরী বলতে স্বর্গীয় স্থান, অতি মনোরম জায়গা, উৎকৃষ্ট নগরী বোঝানো হয়েছে। এবার কবিতা অনুসরণে সেই দিব্যপুরীর বর্ণনা দাও। সেই পুরো জায়গাটা সুন্দর করে ডেসক্রিপশন দেবে, যতটা সুন্দর করে দেওয়া সম্ভব, কারণ পুরো 4 নম্বর রয়েছে এখানটাতে। কেমন? এবার এইখানটাতে কিন্তু দিব্যপুরীর বর্ণনা চেয়েছে, এখানে রাজকন্যা পদ্মার প্রমোদ উদ্যান বা প্রাসাদের কথা কিন্তু আমাকে চাইনি, কাজে দরকার নেই, শুধু অধিবাসীদের কথা পর্যন্ত আনলেই এনাফ। নাম্বার 2, পদ্মাবতী কাব্যাংশ অবলম্বনে রাজকন্যা পদ্মার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। একটু আগেই আলোচনা করে দিয়েছিলাম যে তিনি প্রকৃতিপ্রেমিক, সৌন্দর্যপিয়াসী, কৌতূহলী, পরদুঃখ কাতরা, উদারমনা, সেবাপরায়ণা, এই পয়েন্টগুলো তো আনছই। এবং কেন তুমি তাকে এগুলো বলছো তার জন্য যথাযথ এক্সাম্পল বা কবিতার রেফারেন্স অতি অবশ্যই দেবে। আরেকটা জিনিস বলে রাখি যে 5 মার্কসের কোয়েশ্চেনে যদি ভালো নম্বর তুলতে হয়, তাহলে কবিতা বা গল্প যেখান থেকেই উত্তর তুমি করছো না কেন, 1-2 প্রাসঙ্গিক যথাযথ কোটেশনের ব্যবহার করো। যদি পুরো আনসারটা ব্লু দিয়ে লেখো, তাহলে কোটেশনটা অবশ্যই ব্ল্যাক অর ভাইসি ভার্সা। কিন্তু কোটেশন, একজন কোটেশন দিয়ে সুন্দর করে লিখলো, আরেকজন কোটেশন দিল না, দুটোর মধ্যে কিন্তু একটু ওয়েটেজের তফাৎ হয়ে যাবেই। 3 নম্বর কোয়েশ্চেন কি? 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন্দ্র শাপে বিদ্যাধরী। ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছেন ঋগ্বেদের প্রাচীন দেবতা, দেবতাদের রাজা। 1 নম্বরের মতো এটাই যথেষ্ট। বিদ্যাধরী বলতে কাদের বোঝায়? স্বর্গীয় গায়ক গায়িকাদের বলা হয় বিদ্যাধরী, এটাতেও 1 মার্ক রয়েছে, এনাফ। এবার কার সম্পর্কে, কখন, কার এমন মনে হয়েছে এবং কেন মনে হয়েছে, জায়গাটা আমি একবার ধরিয়ে দিই, তাহলে বোধহয় বুঝতে সুবিধে হবে। পেজ নাম্বার 109, সেখানটায় চলে এসো। ইন্দ্র শাপে বিদ্যাধরী, কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়েছে ভূমিতে। অর্থাৎ ওই যে ভাঙা মান্দাস দেখলেন, সেখানে 4 জন মেয়ে 4 ধারে পড়ে রয়েছে এলোমেলো হয়ে, মাঝখানে যে মেয়েটি, তার অপরূপ রূপশোভা দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা বিমোহিতা হচ্ছেন। তার মনে হচ্ছে যে স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও এর রূপ হার মানাবে, এবং তারপরে তিনি মনে মনে অনুমান করছেন এ মেয়ে কোনো সামান্য মেয়ে নয়, এ নিশ্চয়ই স্বর্গের বিদ্যাধরী, ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মর্তে পতিত হয়েছেন। রাইট? বোঝা গেল তাহলে যেখানে অনেকগুলো পার্ট আছে, কার সম্পর্কে, কখন, কার এরকম কথা মনে হয়েছে, আর কেনই বা মনে হয়েছে, গোটাটার জন্য 3 নম্বর। কাজেই তাড়াহুড়ো করবে না, কোয়েশ্চেন বুঝে গুছিয়ে আনসার করবে। ঠিক আছে? আমার ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করে নিও। থ্যাংক ইউ এভরিবডি।